চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহতের ঘটনায় আটক 2। একে অন্যকে দুষছে দুপক্ষ, এলাকা থমথমে। বিএনপি নেতাকর্মীদের দ্বারা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি। গণপিটুনি খেয়ে তারা পালিয়ে আসে, হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তাদের মধ্য থেকে একজন মারা যায়। এর দায়ভার সম্পূর্ণ জামাত ইসলামের। পাবনায় দাদি নাতনি হত্যার ঘটনায় আটক শরীফুলকে মূল ঘাতক বলছে পুলিশ। নরসিংদীতে তরুণী ধর্ষণ ও হত্যা মামলায় 7 আসামির 8 দিন করে রিমান্ড মঞ্জুর। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দায়ী করছেন কৃষক নেতারা। বাঁধের যে অবস্থাটা দেখা যায়, এটা কিন্তু তাদের গাফলাতির ফলে অনেক কাজ তো বাকি রয়ে গেছে। দুবরা লাগানি, তরমুজ দেওয়া। দুর্নীতি দুর্বৃত্তায়নের কারণেই কিন্তু হাওরে এই বাঁধগুলা একদম দুর্বল হয়েছে। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত কর্মীর নিহতের ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে। বিক্ষোভের পর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন জামায়াত নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। এদিকে নিজ গ্রামে দাফন করা হয়েছে হাফিজুরকে। সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াত আমির মফিজুর রহমান এখনও শঙ্কামুক্ত নন বলে জানানো হয়েছে। এলাকার আধিপত্য ও পূর্বশত্রুতার জের গড়িয়েছে রক্তাক্ত সংঘাতে। শনিবার রাতে চুয়াডাঙ্গার জীবননগরের হাছাদা বাজারে বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষে জখম হন দুপক্ষের 6 জন। গুরুতর আহত হাফিজুরকে যশোর থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। নিহতের খবরে জীবননগরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন জামায়াত নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আঞ্চলিক মহাসড়ক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ইফতার কিনতে যখন আসে ওই ভাস্তেদেরকে এরা মারধর করেছিল। পরে এই হাফিজুর ভাই আর মফিজুর ভাই এরা এসেছিল আসলে কি ঘটনা জানতে, যে কেন গায়ে হাত তুলেছে। এক পর্যায়ে হাফিজুরকে আলাদা মেরেছে, মফিজুরকে আলাদা মেরেছে। বিএনপি নেতাকর্মীদের দ্বারা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাষ্ট্রের কাছে একটি দাবি জানাই, এই মৃত ব্যক্তি হাফিজুর রহমান ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং সুষ্ঠু একটি বিচার যেন হয়। শাস্তির দাবিতে আলটিমেটাম দিয়েছেন জেলার জামায়াত নেতারাও। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিতে প্রতিহিংসা আমরা কোনো অবস্থায় মেনে নিতে চাই না। যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে, পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অতি সত্বর তাদের আইনের আওতায় নিয়ে আসা। বিএনপির দাবি, আগে হামলা চালিয়েছে জামায়াত, পরে তাদেরকে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনি খেয়ে তারা পালিয়ে আসে, পালিয়ে আসার এক পর্যায়ে তারা হাসপাতালে আসে, হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তাদের মধ্য থেকে একজন মারা যায়। এর দায়ভার সম্পূর্ণ জামাত ইসলামের। পুলিশ জানায় এখনো পর্যন্ত বিএনপির 2 কর্মীকে আটক করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। আমরা অপরাধী যেই হোক তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি। আমরা আশা করছি অতি দ্রুত আমরা এই যে অপরাধ সংগঠন করেছে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এরই মধ্যে নিজ গ্রামে দাফন করা হয় জামায়াত কর্মী হাফিজুর রহমানকে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পাবনায় দাদি নাতনিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শরীফুল ইসলামকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। শরীফুলের দেয়া তথ্যে দুপুরে ঈশ্বরদীর ভবানীপুর গ্রাম থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গতরাতে থানায় মামলা করে নিহতের পরিবার। শুক্রবার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মধ্যরাতে ঘরে ঢুকে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শরীফুল সহ 2 জনকে আটক করেছে পুলিশ।
নরসিংদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 জনকে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। এর আগে গত শুক্র ও শনিবার এই 2 দিনের 7 আসামির 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। এই মামলায় শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী অংশ নেননি। সপ্তাহ দুয়েক আগে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরে গত বুধবার আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বাবার কাছ থেকে ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। 7 জন আসামি উঠানো হয়েছে। 10 দিনের রিমান্ড আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে মির্জা ফখরুল জানিয়েছেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের সুবিধার্থে জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। নীতিমালা অনুযায়ী 3 বছরের বেশি একজন ডাক্তার একই কর্মস্থলে থাকতে পারবেন না, কিন্তু ঠাকুরগাঁয়ে 5 থেকে 7 বছর ধরে চিকিৎসকরা রয়েছেন। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ধীরে ধীরে সকল বিষয় ঠিক করা হবে। মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় এই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন যদি আমাদের জানান, তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। ডিসি সাহেব জানিয়েছেন তিনি একটা লিফটের ব্যবস্থা করে দেবেন। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ইরানে হামলার তীব্র নিন্দাও জানান। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গায় এখনো মাটি ফেলার কাজই শেষ হয়নি। আর বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতিকেই দুষছেন কৃষক নেতারা। দেরিতে বাঁধ নির্মাণ হলে বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। আর ঝুঁকির মুখে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর কদিন পরই হাওরের বুক জুড়ে থাকা ধান উঠবে কৃষকের গোলায়। তবে এর মাঝেও আছে ফসল হারানোর শঙ্কা। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় প্রতি বছর অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তাতে বরাদ্দ দেয়া হয় শত শত কোটি টাকা। এবারও ব্যতিক্রম নয়। 2025 সালের 15 ডিসেম্বর শুরু হওয়া এই প্রকল্পের অধীনে 718টি বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 148 কোটি টাকা। বিল ফাইলে কাজের প্রতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টাকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমে আইতেছে। তবে নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও সম্পূর্ণ হয়নি একটি বাঁধের কাজও। হাওর ঘুরে দেখা যায় কোথাও কেবল শুরু হয়েছে মাটি ফেলার কাজ, এখনো বাকি কম্প্যাকশন, কার্পেটিং, ঘাস লাগানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। তারা এখানে একটা গাফলতি করার ফলে আজকের এই যে বাঁধের যে অবস্থাটা দেখা যায়, এটা কিন্তু তাদের গাফলাতির ফলে অনেক কাজ তো বাকি রয়ে গেছে। দুবরা লাগানি, তরমুজ দেওয়া আর ফিনিশিং করা। ঘরে লাগাইবো, খরানো ফাগলুমে খরানো একটা দুবার টিত্ত নামাইলে দেবো, হেরা তো সমস্যা না, হেরা বিল উড়াই পাবো দেবো। বাঁধের কাজ বিলম্ব হওয়ার জন্য অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে শুরু থেকেই অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতি প্রতীয়মান ছিল। অদ্যাবধি পর্যন্ত সেটা আছে। এই দুর্নীতি দুর্বৃত্তায়নের কারণেই কিন্তু হাওরে এই বাঁধগুলা একদম দুর্বল হয়েছে। নির্বাচনের কারণে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। জানান, এরই মধ্যে 77% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও 15 দিন সময়ের আবেদন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা। যেহেতু আমাদের নির্বাচনের কারণে আমরা কিছু কাজ পিছিয়ে গেছিলাম, তো ইতিমধ্যে আমরা জেলা কমিটির সিদ্ধান্ত নিয়েছি এই কাজের মেয়াদ বৃদ্ধির জন্য। আমরা সেক্ষেত্রে আগামী
15 দিনের কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছি। আমরা আশা করতেছি যে 15 দিনের ভিতরে এই বর্ধিত সময়ের ভিতরে আমরা হয়তো কাজটা শেষ করতে পারবো। জেলায় এবছর 2,23,505 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস মাছ শিকার, বেচাকেনা, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদী থেকে জাল, নৌকা সহ মাছ শিকারের সকল উপকরণ তীরে নিয়ে এসেছে জেলেরা এবং নিষেধাজ্ঞা সফল করতে রাত থেকেই নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড। তবে জেলেদের দাবি নিষেধাজ্ঞার কারণে 2 মাস কর্মহীন থাকতে হবে তাদের। দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণের পাশাপাশি দাবি জানান 2 মাসের জন্য জেলেদের ঋণের কিস্তিও বন্ধ রাখার। এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলেদের দেওয়া হবে তেল, আটা, ডাল, চিনি, আলু। নৌকার মেশিন যাওয়া সব উঠে লিয়ে গেছি। আমরা 2 মাস অভিযান দিচ্ছি, 2 মাস পর ছাড়া তো গাঙ্গে যাওয়া যাবে না। সমিতিগুলি যদি বন্ধ করে দিতে এই 2 মাসের লিগে তাহলে আমাকে একটু ভালো হতো। এই মাসের ভিতরেই আমাদের জেলেদেরকে যে বরাদ্দ চাউল দেওয়া হয়, চাউলটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। এবারে ইফতারের বাজার খোঁজ খবর জানবো, রাজশাহী থেকে ঘুরে আসবো। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, উত্তরবঙ্গবাসী ইফতারে কোন কোন খাবারের চাহিদা বেশি থাকে একটু জানাবেন, এবং আজ আপনি যেখানে আছেন সেখানে বেচাকেনা কেমন দেখছেন? বৃষ্টি, রাজশাহীর মানুষ ভোজন রসিক এবং আমি রয়েছি রাজশাহীর রহমানিয়া হোটেলে। রাজশাহীর সব থেকে যে 3টা আইটেম, এই রহমানিয়া হোটেলের যে শাহী ফিরনি রয়েছে, বাটার মোড়ের জিলাপি এবং কয়েকটি হোটেলের হালিম, এই 3টি যে ইফতারি আইটেম সেগুলোই মূলত রাজশাহীতে সব থেকে বেশি চলে। এছাড়াও বিভিন্ন হোটেল বা আশেপাশের যে ফুটপাত রাস্তাঘাটেও কিন্তু জিলাপি থেকে শুরু করে বেগুনি, পেঁয়াজি এবং সমুচা বিভিন্ন রকমের আইটেম কিন্তু তৈরি হয়। এবং রাজশাহীর সব থেকে জনপ্রিয় যে ইফতারি আইটেম এটা হচ্ছে রহমানিয়ার যে শাহী ফিরনি। এটি দুধ পোলাওয়ের চালের যে গুঁড়া, কিশমিশ, চেরি ফল, চিনি এবং বিশেষ মশলার যে সংমিশ্রণে কিন্তু এই ফিরনি তৈরি হয় এবং এটি পরে মাটির পাত্রে করে কিন্তু বিক্রির যে প্রক্রিয়া সেটি করা হয় এবং প্রতিদিনই প্রায় 1000 থেকে 1500 কিন্তু যে এই বাটিগুলো সেগুলো বিক্রি হয় এবং রাজশাহীর মানুষ পরিবার পরিজন নিয়ে আসে। এছাড়াও আমি যেমনটি দেখতেই পাচ্ছি যে এখানে খাসির যে তেহেরি এবং চিকেন বিরিয়ানি, কাচ্চি, শিক কাবাব, কাটি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন কাবাব, টিক্কা এবং চিকেন শাসলিক, ক্রিস্পি চিকেন, গ্রিল চিকেন এবং শামি কাবাব এবং বিভিন্ন কিমার যে সমুচা সেগুলো কিন্তু বিক্রি করা হয়। এবং রাজশাহী জুড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিকেলে বেলা বাড়ার সাথে সাথে আসলে বিকেলে কিন্তু ঠিক ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে দোকানগুলো রয়েছে, ইফতারের যে পসরা সাজানো হয় সেখানে কিন্তু ক্রেতাদের ভিড় সেটি কিন্তু থাকে এবং এই রাজশাহীর যে রহমানিয়া হোটেলের যে শাহী ফিরনি সেটি কয়েক যুগ কিন্তু থেকে চলে আসছে এবং রাজশাহীর মানুষের কাছে এটি কিন্তু খুবই জনপ্রিয়। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ তারেক। কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়িতে কাল দুপুর থেকে শুরু হচ্ছে স্মরণ উৎসব। রোজার কারণে 3 দিনের পরিবর্তে একদিনের সংক্ষিপ্ত পরিসরের আয়োজন করা হচ্ছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান। বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে এই আয়োজন শেষ হবে।